নমস্কার। আজকে আমরা একটু গভীরে গিয়ে জানব পাঞ্জাব আর চণ্ডীগড়ে ২০২৫ সালের মেডিকেল মানে এমবিবিএস, বিডিএস আর তার সাথে আয়ুষ কোর্সগুলোর ভর্তির খুঁটিনাটি। হ্যাঁ, আজকের আলোচনার জন্য আমাদের কাছে বাবা ফরিদ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস বা বিএফইউএচএস, গুরু রবিদাস আয়ুর্বেদ ইউনিভার্সিটি আর চণ্ডীগড়ের জিএমসিএচ এর যে গাইডলাইন্স সেগুলো আছে। ঠিক, আমাদের লক্ষ্য থাকবে পুরো ভর্তি প্রক্রিয়াটা মানে যোগ্যতা, দরকারি তারিখগুলো কি হতে পারে, কলেজ বা আসনের সংখ্যা কেমন, খরচাপাতি, কোটা এইসব জটিল বিষয়গুলো যতটা সম্ভব সহজ করে তুলে ধরা। একদম শুরুতেই বলে পাঞ্জাব আর চণ্ডীগড়ের ব্যাপারটা কিন্তু একটু আলাদা। ও আচ্ছা, কিভাবে? পাঞ্জাবে ধরুন এমবিবিএস আর বিডিএস এই দুটো কোর্সের নিট ইউজি কাউন্সেলিং যেটা হয় সেটা করে বিএফইউএচএস মানে বাবা ফরিদ ইউনিভার্সিটি। আর আয়ুষ কোর্সগুলো মানে বিএএমএস, বিএচএমএস, বিইউএমএস এগুলোর জন্য আছে গুরু রবিদাস আয়ুর্বেদ ইউনিভার্সিটি। তবে এটা হয় ডিএমইআর মানে ডিপার্টমেন্ট অফ মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ পাঞ্জাবের মাধ্যমে। আচ্ছা, আর চণ্ডীগড়? চণ্ডীগড়ের ক্ষেত্রে আবার পুরোটাই সেন্ট্রালাইজড। ওখানকার গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল মানে জিএমসিএইচ তারাই এমবিবিএস, বিডিএস আর বিএইচএমএস কাউন্সেলিংটা পরিচালনা করে। আচ্ছা, তার মানে অথরিটিগুলো আলাদা। আর একটা কথা, পাঞ্জাবে কি ন্যাচুরোপ্যাথি বা বিওয়াইএনএস কোর্স আছে? না, পাঞ্জাবে এখনও কোনো বিওয়াইএনএস কলেজ নেই। শুধু এমবিবিএস, বিডিএস আর আয়ুষের ওই 3টে কোর্স বিএএমএস, বিএইচএমএস, বিইউএমএস। বেশ, তাহলে প্রথম আর সবচেয়ে জরুরি শর্ত তো নিট ইউজি পাশ করা, তাই তো? হ্যাঁ, দুটো ক্ষেত্রেই মানে পাঞ্জাব হোক বা চণ্ডীগড় নিট ইউজি কোয়ালিফাই করাটা মাস্ট। আর শিক্ষাগত যোগ্যতা? ওটা হলো 10+2 পাস হতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা বায়োটেকনোলজি নিয়ে। আর নম্বরের ব্যাপারটা? নম্বরের ক্ষেত্রে সাধারণত জেনারেল ক্যাটেগরির জন্য 50% লাগে, আর যারা এসসি, এসটি, ওবিসি বা ধরুন পিডব্লিউডি ক্যান্ডিডেট তাদের জন্য 40 থেকে 45% মতো। এটা কি এমবিবিএস, বিডিএস আর আয়ুষের জন্য একই? প্রায় একই রকম। চণ্ডীগড়ের ক্ষেত্রেও নিয়মটা খুব কাছাকাছি, তবে কিছু ক্যাটেগরিতে সামান্য এদিক ওদিক হতে পারে। বয়সটা কিন্তু গুরুত্বপূর্ণ। 31শে ডিসেম্বর 2025 অনুযায়ী অন্তত 17 বছর হতেই হবে। আর এনআরআই কোটার জন্য কি নিট লাগবে? অবশ্যই এনআরআই, ওসিআই বা পিআইও ক্যান্ডিডেটদের জন্য নিট পাস করা বাধ্যতামূলক। সাথে কিছু বাড়তি ডকুমেন্ট লাগে, পাসপোর্ট, এনআরআই স্ট্যাটাস প্রুফ, স্পন্সরশিপ লেটার এইসব আর কি। এবার একটু পাঞ্জাবের এমবিবিএস, বিডিএস কাউন্সেলিং প্রক্রিয়াটা নিয়ে কথা বলি, যেটা বিএফইউএচএস করে। এটা কিভাবে হয়? এটা মূলত অনলাইন প্রক্রিয়া। প্রথমে বিএফইউএচএস এর ওয়েবসাইটে যেতে হবে, যেটা bfuhs.ac.in। ওখানে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, নির্দিষ্ট ফি জমা দিতে হবে। তারপর? তারপর ওরা একটা প্রভিশনাল মেরিট লিস্ট বের করে, মানে নিট র্যাঙ্কের ভিত্তিতে। আচ্ছা, র্যাঙ্ক অনুযায়ী লিস্ট বেরোলো, এরপর? এরপরই আসল কাজটা শুরু। সেটা হলো চয়েস ফিলিং, মানে অনলাইনে নিজের পছন্দ অনুযায়ী কোর্স, কলেজ, ক্যাটেগরি, কোটা এগুলো সব সাজিয়ে দিতে হবে। এই চয়েস ফিলিংটা তো খুব গুরুত্বপূর্ণ ধাপ। অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই চয়েসের ভিত্তিতেই কিন্তু আসন অ্যালটমেন্ট বা বরাদ্দ হয়। একবার আসন পেয়ে গেলে তখন নির্দিষ্ট কলেজে গিয়ে রিপোর্ট করতে হয়, মানে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হয়। সাধারণত কটা রাউন্ড হয় কাউন্সেলিংয়ের? সাধারণত 4টে রাউন্ড হয়। রাউন্ড 1, রাউন্ড 2, তারপর মপ আপ রাউন্ড যদি আসন খালি থাকে, আর তারপরেও দরকার পড়লে একটা স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড হতে পারে। একটা আনুমানিক টাইমলাইন যদি বলেন, মানে রেজিস্ট্রেশন কবে শুরু হয় বা ফলাফল কবে বেরোয়? দেখুন, প্রতি বছর তারিখগুলো একটু পাল্টায়, তবে একটা সাধারণ ট্রেন্ড আছে। ধরুন রেজিস্ট্রেশন হয়তো জুলাই মাসের মাঝামাঝি শুরু হলো। তারপর মেরিট লিস্ট, চয়েস ফিলিং এই সব হতে হতে রাউন্ড 1-এর রেজাল্ট পেরোতে হয়তো অগাস্টের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ হয়ে যায়। তারপর কলেজের রিপোর্টিং। তবে আমি বলবো একেবারে সঠিক তারিখের জন্য বিএফইউএচএস ওয়েবসাইটে নজর রাখাটাই বুদ্ধিমানের কাজ। ঠিক। এবার আসি কলেজ আর আসনের সংখ্যায়। পাঞ্জাবে এমবিবিএস এর জন্য ছবিটা কিরকম? পাঞ্জাবে মোটামুটি 12টার মতো মেডিকেল কলেজ আছে। এর মধ্যে সরকারি আছে, বেসরকারি আছে, আর একটা এইমসও আছে বাথিন্ডাতে। আচ্ছা, তাহলে মোট আসন সংখ্যা কেমন? সব মিলিয়ে ধরুন 1600 থেকে 2600-র মধ্যে ঘোরাফেরা করে। প্রতি বছর সামান্য বদলায় এটা। কয়েকটা পরিচিত সরকারি কলেজের নাম যদি বলেন। অবশ্যই, যেমন ধরুন গভর্নমেন্ট মেডিকেল কলেজ পাটিয়ালা বা অমৃতসর, গুরু গোবিন্দ সিং মেডিকেল কলেজ ফরিদকোট,
আর এইমস বাথিন্ডা তো আছেই। মোহালিতে ডক্টর B.R. আম্বেদকর স্টেট ইনস্টিটিউটও সরকারি। আর বেসরকারি? বেসরকারিগুলোর মধ্যে সিএমসি লুধিয়ানা, শ্রী গুরু রামদাস SGRD, অমৃতসর, দয়ানন্দ মেডিকেল কলেজ লুধিয়ানা, PIMS জালন্ধর এগুলো বেশ পরিচিত নাম। আদেশ বাথিন্ডা বা জ্ঞানসাগরও আছে। ডেন্টাল কলেজও তো অনেকগুলো বললেন। হ্যাঁ, ডেন্টাল কলেজ প্রায় 16টার মতো আছে। সেখানেও আসন সংখ্যা ধরুন 1200-র আশপাশে। খরচের বিষয়টা এবার একটু জানা দরকার। সরকারি কলেজে MBBS পড়তে কেমন খরচ? সরকারি কলেজে বাৎসরিক ফি বেশ কম, সাধারণত 1.6 থেকে 1.8 লক্ষ টাকার মধ্যে, মানে বছরে 2 লক্ষের নিচেই থাকে। আর বেসরকারি কলেজে? বেসরকারি কলেজে কিন্তু খরচটা বেশ অনেকটা বেশি। এমনকি সরকারি কোটার আসনে পড়লেও বছরে প্রায় 4.5 লক্ষ থেকে শুরু করে 11 লক্ষ টাকা পর্যন্ত লাগতে পারে। এটা কলেজ টু কলেজ ভ্যারি করে। আর ম্যানেজমেন্ট কোটায়? ম্যানেজমেন্ট কোটাতেও খরচটা প্রায় একই রেঞ্জে থাকে, মানে 6.5 লক্ষ থেকে 11 লক্ষ বা তার বেশিও হতে পারে। আর NRI কোটার খরচটা পুরো কোর্সের জন্য ধরা হয়। সেটা কেমন? MBBS এর জন্য পুরো কোর্সের ফি প্রায় $1,10,000 আর BDS এর জন্য প্রায় $44,000। ওরে বাবা! হ্যাঁ, আর একটা জিনিস মনে রাখতে হবে, কিছু বেসরকারি কলেজে প্রতি বছর 10% হারে ফি বাড়ানোর একটা নিয়ম আছে। আর আদেশ ইউনিভার্সিটির ফি নিয়ে অতীতে কিছু সমস্যা বা বিতর্ক তৈরি হয়েছিল। এই আসনের বিভাজনটা যদি একটু বুঝিয়ে বলেন, স্টেট কোটা, অল ইন্ডিয়া কোটা? বাকি 15% আসন থাকে অল ইন্ডিয়া কোটার AIQর জন্য, যেখানে ভারতের যে কোনো রাজ্যের ছাত্রছাত্রীরা আবেদন করতে পারে। তার মানে পাঞ্জাবকে কি আমরা মূলত একটা ক্লোজড স্টেট বলতে পারি? মানে বেশিরভাগ আসন নিজেদের রাজ্যের ছেলেমেয়েদের জন্য? হ্যাঁ, স্টেট কোটার আসন সংখ্যা নিরিখে দেখলে পাঞ্জাব মূলত ক্লোজড স্টেটই। আর এই যে 85% স্টেট কোটা, এর মধ্যেও আবার রাজ্যের সংরক্ষণ নীতি অনুযায়ী ভাগ থাকে। যেমন SC ক্যাটাগরির জন্য 25%, BCদের জন্য 10%, PWD 5%, এরকম আরও কিছু ভাগ আছে। এই সংরক্ষণ কি বেসরকারি কলেজেও প্রযোজ্য? হ্যাঁ, বেসরকারি কলেজগুলোর যে আসনগুলো সরকারি কোটার অধীনে আসে, সেগুলোতেও রাজ্যের এই সংরক্ষণ নীতি মেনেই ভর্তি হয়। এছাড়া EWS কোটা আছে, আর কিছু সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান যেমন CMC লুধিয়ানা বা SGRD অমৃতসর, তাদের নিজস্ব সংখ্যালঘু কোটাও থাকে। আচ্ছা, এবার একটু আয়ুষ কোর্সগুলোর দিকে যাই। পাঞ্জাবে BAMS, BHMS, BUMS এর কি অবস্থা? এগুলো বেশ জনপ্রিয় কোর্স, মেয়াদ 5.5 বছর। এগুলোর কাউন্সেলিং গুরু রবিদাস আয়ুর্বেদ ইউনিভার্সিটি পরিচালনা করে। তবে পুরো বিষয়টা দেখে DMER পাঞ্জাব। ভর্তি কি নিট স্কোরের ভিত্তিতেই হয়? হ্যাঁ, একদম। ভিত্তি সেই নিট UG স্কোর, যোগ্যতা, প্রক্রিয়া সবই মোটামুটি MBBS BDS এর মতোই। কয়েকটা কলেজের উদাহরণ দেবেন? যেমন ধরুন গুরু রবিদাস আয়ুর্বেদ ইউনিভার্সিটি বা হোশিয়ারপুরের শ্রী ধনন্তরী আয়ুর্বেদিক কলেজ হল BAMS এর জন্য। BAHMS এর জন্য লুধিয়ানার লর্ড মহাবীর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ আছে। আর BUMS এর জন্য যেমন রেহবার আয়ুর্বেদিক অ্যান্ড ইউনানি তিব্বি মেডিকেল কলেজ। এখানেও রাজ্য সরকারের সংরক্ষণ নিয়মগুলো প্রযোজ্য। বেশ, পাঞ্জাবের ব্যাপারটা তো পরিষ্কার হলো। এবার একটু চণ্ডীগড়ে আসি। সেখানকার প্রক্রিয়াটা কি আলাদা? হ্যাঁ, চণ্ডীগড়ের কাউন্সেলিং প্রক্রিয়াটা কিন্তু পাঞ্জাবের থেকে আলাদা। এটা কেন্দ্রীয়ভাবে GMCH পরিচালনা করে ওদের ওয়েবসাইট gmch.gov.in এর মাধ্যমে। কোর্স তো বললেন MBBS, BDS আর BHMS। ঠিক, MBBS হয় GMCতেই, BDS হয় ডক্টর হরবংশ সিং জাজ ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্সেস অ্যান্ড হসপিটালে, আর BHMS হয় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। যোগ্যতা তো নিট ভিত্তিকই। হ্যাঁ, যোগ্যতা নিট UG পাস, কিন্তু এখানে একটা বড় পার্থক্য আছে UT চণ্ডীগড় পুলের MBBS আসনের ক্ষেত্রে। সেটা কি রকম? ওই আসনগুলোর জন্য কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হয়। যেমন প্রার্থীকে চণ্ডীগড়ের কোনো স্কুল থেকে নির্দিষ্ট ক্লাস পাশ করতে হতে পারে, অথবা তার অভিভাবককে চণ্ডীগড়ে কর্মরত বা বসবাসকারী হতে হবে, এরকম কিছু নিয়ম আছে। ও আচ্ছা, তার মানে শুধু নিট র্যাঙ্ক থাকলেই হবে না? শুধু নিট র্যাঙ্ক নয়, UT পুলের জন্য ওই শর্তগুলো পূরণ করতে হবে। আর এখানকার কোটার বিন্যাসটাও আলাদা। AIQ আছে, সেন্ট্রাল পুল আছে, NRI কোটা আছে, আর আছে UT পুল। এই UT পুলের মধ্যেও আবার জেনারেল, SC, PWD ইত্যাদি ভাগ রয়েছে। স্বাভাবিকভাবেই ফি স্ট্রাকচারও পাঞ্জাবের থেকে আলাদা। অনেক সময় দেখা যায় কিছু এডুকেশনাল কনসালটেন্সি বা সংস্থা ভর্তিতে সাহায্য করার কথা বলে। এদের ভূমিকাটা কি? হ্যাঁ, এরকম কিছু সংস্থা আছে, যেমন এডুটেক আগ্রা, মেডিকেল কনসালটেন্সি আগ্রা, বোর্ডমাস এডুকেশন, এরকম কিছু নাম শোনা যায়।
এরা অনেক সময় ফি জমা দেওয়া, ডকুমেন্ট তৈরি, চয়েস ফিলিংয়ে পরামর্শ দেওয়া, এমনকি ম্যানেজমেন্ট বা এনআরআই কোটায় ভর্তির ব্যবস্থা করে দেওয়ার কথাও বলে। এদের ওপর কতটা ভরসা করা উচিত? দেখুন, এটা খুব সতর্কতার বিষয়। আমার পরামর্শ থাকবে, প্রার্থীরা যেন সবসময় অফিসিয়াল কাউন্সেলিং প্রক্রিয়ার উপরই সম্পূর্ণ ভরসা রাখে এবং ইউনিভার্সিটি বা কলেজের ওয়েবসাইট থেকে সরাসরি তথ্য নেয়। এই সংস্থাগুলোর ব্যাপারে খুব ভালোভাবে খোঁজখবর না নিয়ে এগোনো ঠিক নয়। আমরা এখানে শুধু তথ্যের জন্য এদের নাম উল্লেখ করলাম। তাহলে পুরো আলোচনাটা থেকে যেটা বুঝলাম, নিট স্কোর অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি, কিন্তু শুধু স্কোর থাকলেই হবে না। পঞ্জাবের জন্য BFUHS বা গুরু রবিদাস ইউনিভার্সিটি আর চণ্ডীগড়ের জন্য GMCH, এই কাউন্সেলিং সংস্থাগুলোর নির্দিষ্ট নিয়মকানুন, বিভিন্ন ধরনের কোটা, কোন কোটায় কেমন খরচ, আর সবচেয়ে জরুরি হল সময়সীমা, এই সব কিছু সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকাটা অপরিহার্য। একদম ঠিক। বিশেষ করে ওই যে চয়েস ফিলিংয়ের ব্যাপারটা, নিজের র্যাঙ্ক আর ক্যাটেগরি অনুযায়ী কোন কলেজ বা কোর্সকে আগে বা পরে রাখা উচিত, সেটা খুব ভেবে চিন্তে করতে হবে। সত্যি। আর এখানেই একটা প্রশ্ন মনে আসে, এত রকমের যে কোটা, রাজ্য কোটা, অল ইন্ডিয়া কোটা, ম্যানেজমেন্ট কোটা, এনআরআই কোটা, সংখ্যালঘু কোটা, তার উপরে আবার SC, ST, OBC, PWD সংরক্ষণ, আর একই কলেজে বিভিন্ন কোটার জন্য হয়তো আলাদা ফি কাঠামো। হ্যাঁ, বিষয়টা বেশ জটিল। এই জটিল সিস্টেমের মধ্যে একজন ছাত্র বা ছাত্রীর জন্য শুধু তার র্যাঙ্কের ভিত্তিতে সেরা কলেজটা খুঁজে নেওয়াই যথেষ্ট নয়। তার নিজের আর্থিক অবস্থা, ক্যাটেগরি, ডমিসাইল স্ট্যাটাস, এই সব কিছু মিলিয়ে তার জন্য প্রাকৃত অর্থে সবচেয়ে উপযুক্ত সুযোগ কোনটা, সেটা খুঁজে বের করাটা কতটা কঠিন আর চ্যালেঞ্জিং হতে পারে, এই বিষয়টা কিন্তু আমাদের ভাবায়।